হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো খলজি বিপ্লব নিয়ে। ঠিক আছে, খলজি বিপ্লব কি তা নিয়ে আজকের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা কেইউ অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমরা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, খলজি বিপ্লব কি বা খলজি বিপ্লব কাকে বলে? এক্ষেত্রে বলা যায় যে 1290 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1290 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি সাম্রাজ্যে এক আমূল পরিবর্তন ঘটে। ঠিক আছে, 1290 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি সাম্রাজ্যে এক আমূল পরিবর্তন ঘটে। তো দীর্ঘ 84 বছরের মামলুক বা দাস বংশ, ঠিক আছে, দাস বংশের শাসনের অবসান ঘটিয়ে জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির সিংহাসন আরোহণ করেন। তো ইতিহাসে এই রক্তক্ষয়ী ও নাটকীয় ক্ষমতা বদলকে কি বলা হয়? খলজি বিপ্লব বলা হয়। তো দেখো, খলজি বিপ্লব কাকে বলে? এর ক্ষেত্রে বলা যায় যে 1206 খ্রিস্টাব্দে কি হয়েছিল? কুতুবউদ্দিন আইবেকের হাত ধরে ভারতবর্ষে বা বলা যায় যে দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের সূচনা হয়েছিল, বা বলা যায় যে সুলতানি সাম্রাজ্যের মধ্যে দাস বংশের সূচনা হয়েছিল। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবেকের হাত ধরে 1206 খ্রিস্টাব্দে। তো এতদিন ধরে দাস বংশ শাসন করছিল, ঠিক আছে, একের পর এক রাজা। তো 1290 খ্রিস্টাব্দে কি হয়ে যায়? জালালউদ্দিন ফিরোজ খলজি দাস বংশের শেষ সুলতানদের হত্যা করে, ঠিক আছে, হত্যা করে তিনি কি করেন? এই দাস বংশের অবসান ঘটিয়ে খলজি বংশের সূচনা করেন। ঠিক আছে, তো এই যে ঘটনা, এই ঘটনাকে কি বলা হয়? খলজি বিপ্লব বলা হয়। বা বলা যায় যে দীর্ঘ 84 বছর ধরে দিল্লির সিংহাসনে যে দাস বংশ শাসন করে এসেছিল সেই দাস বংশের অবসান ঘটানকে জালালউদ্দিন ফিরোজ খলজি, এবং তার অবসান ঘটানোর মাধ্যমে যে রাজবংশের সূচনা হয় দিল্লিতে বা দিল্লির সিংহাসনে যে রাজবংশ শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব পায় বা যে হচ্ছে যে বংশের উত্থান ঘটে তা হলো খলজি বংশ। তো এই ঘটনাটাকেই কি বলা হয়? খলজি বিপ্লব বলা হয়। ঠিক আছে, তো এবারে আমরা জানবো যে জালালউদ্দিন ফিরোজ খলজি কিভাবে ক্ষমতায় উত্তীর্ণ হলেন। ঠিক আছে, আস্তে আস্তে। তো দেখো, এক্ষেত্রে বলা যায় দাস বংশ যে 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি সাম্রাজ্যে দাস বংশের সূচনা হয়েছিল, সেই দাস বংশের শ্রেষ্ঠ শাসক কারা? ইলতুৎমিশ, ঠিক আছে, বলবন, এরাই। ঠিক আছে, এছাড়া কুতুবউদ্দিন আইবেককেও বলা যায়, কিন্তু ইলতুৎমিশ এবং বলবন হলো শ্রেষ্ঠ সুলতান দাস বংশের মধ্যে। ঠিক আছে, তো দেখো, গিয়াসউদ্দিন বলবন তিনি ছিলেন একজন শক্তিশালী শাসক দাস বংশের অভ্যন্তরীণ। ঠিক আছে, তো দেখো তার শাসনকাল ছিল 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, তো তিনি ছিলেন দাস বংশের একজন শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, তো তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংস্কার করেন এবং হচ্ছে যে দিল্লি সুলতানের রাজ্যকে যথেষ্ট শক্তিশালী করারও করেন এবং সফলও হন তিনি। ঠিক আছে, তো বলবন যখন মারা যান তখন কে রাজা হয়? তার যে পৌত্র ছিল, ছেলের ছেলে, ঠিক আছে, তার পৌত্র হয়েছিলেন রাজা। ঠিক আছে, তার নাম কি? কাইকোবাদ, মুইজউদ্দিন কাইকোবাদ, পুরো নামটা মনে থাকলে কাইকোবাদ। ঠিক আছে, কাইকোবাদ মনে রাখো, যে তার অর্থাৎ বলবনের মৃত্যুর পর রাজা হয় কে? কাইকোবাদ। ঠিক আছে, তো তিনি কখন রাজা হন? 1287, অর্থাৎ বলবনের পরবর্তীকালে 1287 থেকে 1290 সাল পর্যন্ত তিনি শাসন কার্য করেন। ঠিক আছে, কেবলমাত্র 3 বছর তিনি কি করেছিলেন? শাসন কার্য পরিচালনা করেছিলেন। ঠিক আছে, কাইকোবাদ। তো কাইকোবাদ ছিলেন বয়সে 18 বছর। ঠিক আছে, যখন তিনি রাজা হন, যখন তিনি সিংহাসন আরোহণ করেছিলেন তখন তার বয়স ছিল কেবলমাত্র 18। ঠিক আছে, তো
তো তিনি কি হয়ে যান যে সাম্রাজ্যের বিভিন্ন কার্যে বা সুলতানের যে দায়িত্ব সেই সমস্ত কিছুকে নিজেকে মনোনিবেশ না করে তিনি ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠেন, ঠিক আছে, বা বলা যায় যে ভোগ বিলাসের মাধ্যমে তিনি নিজের যে জীবন তা অতিবাহিত করতে শুরু করেন, ঠিক আছে। তো সুলতান যখন অদক্ষ, অযোগ্য, ঠিক আছে, অশক্তিশালী, তখন কি হয়ে যায়, দরবারের যে অভিজাতরা তারা শক্তিশালী হয়ে ওঠে, ঠিক আছে। তো এই সময় দরবারের অভিজাতদের মধ্যেও প্রবল মতবিরোধ দেখা দেয়, যার জন্য অভিজাত বর্গ কি হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। এক হলো তুর্কি অভিজাত গোষ্ঠী এবং আরেক হলো অতুর্কি অভিজাত গোষ্ঠী, ঠিক আছে। তো তুর্কিরাই সমস্ত ক্ষমতা হচ্ছে যে দেখাশোনা করতো, বা বলা যায় যে কায়কোবাদ ছিল কেবলমাত্র হাতের পুতুল, বা বলা যায় যে সমস্ত শাসনভার কে দেখাশোনা করতো, তুর্কি অভিজাতরা, ঠিক আছে। তো কায়কোবাদ অসুস্থ হয়ে পড়লে সেই দরবারের তুর্কি অভিজাতরা কি করেন, কায়কোবাদের যে পুত্র শামসুদ্দিন কায়ুমার্স, ঠিক আছে, শামসুদ্দিন কায়ুমার্স তাকে সুলতান হিসেবে ঘোষণা করে দেন, ঠিক আছে। তো কায়ুমার্স ছিল শিশু পুত্র, ঠিক আছে, তিনি খুবই কম বয়সের ছিলেন, একেবারে শিশু পুত্র। তো তিনি কেবলমাত্র 3 মাস কি করেছিলেন, শাসন কার্য পরিচালনা করেছেন। তো কায়ুমার্সকে যখন সুলতান হিসেবে ঘোষণা করা হয় তখন তো তিনি অযোগ্য ছিলেন, অদক্ষ ছিলেন। তো এই সময়কালে কি হয়ে যায়, তিনি অভিজাতদের হাতের পুতুল হয়ে যায়, এবং হাতের পুতুল হিসেবে অভিজাতরাই সমস্ত কিছু বা শাসনভারের হচ্ছে যে কাজকর্ম পরিচালনা করতো, ঠিক আছে। তো এই সময়কালে তুর্কি অভিজাতরা হচ্ছে যে শাসন ক্ষমতায় বিশেষ বিশেষ তাদের হচ্ছে ক্ষমতা ছিল, কিন্তু এই সময়কালে অতুর্কিরা যে ছিল, বা বলা যায় যে ভারতবর্ষের যে মুসলিমরা ছিল তারাও অতুর্কি হিসেবেই গণ্য হতো। তো তাদের নেতা হয়ে যান কে, জালালউদ্দিন ফিরোজ খলজি, ঠিক আছে। তো এই তুর্কি অভিজাতরা মনে করতো যে জালালউদ্দিন ফিরোজ খলজির মতো বিভিন্ন যে অতুর্কি বা জাতিতে অতুর্কি রয়েছে, বিভিন্ন মুসলিমরা, বা বলা যায় যে ভারতীয় মুসলিমরা, তারা সুলতান হতে অদক্ষ, ঠিক আছে। তো এই সময়কালে কি করেন, জালালউদ্দিন ফিরোজ খলজি কায়ুমার্স ও কায়কোবাদকে হত্যা করে সুলতান হন, ঠিক আছে। তো তিনি ছিলেন হচ্ছে যে ভারতবর্ষের মুসলমান, সাধারণ মুসলমান, বা হচ্ছে যে অতুর্কি গোষ্ঠীর নেতা, ঠিক আছে। তো এই নেতা থাকার সময়কালেই তিনি কি করেন, কায়ুমার্স ও কায়কোবাদকে হত্যা করে কি হয়ে যান, সুলতান হয়ে যায়। এভাবে তিনি কি হয়ে যান, ক্ষমতায় উত্তীর্ণ হন, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যে বলবনের পর কায়কোবাদ রাজা হন, কায়কোবাদের পর কায়ুমার্স, এবং তারপর হয় জালালউদ্দিন ফিরোজ খলজি, ঠিক আছে। তো এবারে আমরা আলোচনা করব এই যে জালালউদ্দিন ফিরোজ খলজির ক্ষমতায় উত্তোলন বা উত্তীর্ণ হন, ঠিক আছে। তো এই ঘটনাকে বিপ্লব কেন বলা হয়, ঠিক আছে। বিপ্লব মানে কি, আমূল পরিবর্তন, ঠিক আছে, সাধারণ পরিবর্তন না, একেবারে আমূল পরিবর্তনকে কি বলা হয়, বিপ্লব বলা হয়। তো এই ঘটনাটাকে কেন বিপ্লব বলা হয়, এবারে আমরা তা নিয়ে আলোচনা করব। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে ঐতিহাসিক ABM হাবিবুল্লাহ এবং ASP নিগমের মতে, বা বলা যায় যে ঐতিহাসিক হাবিবুল্লাহ ঐতিহাসিক নিগমের মতে এটি একটি সাধারণ বংশ পরিবর্তন ছিল না, যে দাস বংশের পরিবর্তে খলজি বংশের উত্থান, তা ছিল না। একে বিপ্লব বলার পেছনে 4টি প্রধান কারণ তারা ইঙ্গিত করেছেন, ঠিক আছে। তো এই 4টি প্রধান কারণ নিয়ে এবারে আমরা আলোচনা করব, যে যার মাধ্যমে এই ঘটনাটাকে কি বলা হয়, বিপ্লব বলা হয়, খলজি বিপ্লব বলা হয়, ঠিক আছে। তো দেখো প্রথমতম রয়েছে যে তুর্কি অভিজাতদের দম্ভচূর্ণ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এতদিন ধারণা করা হতো যে কেবল উচ্চ বংশীয় তুর্কি, আমি বললাম না যে হচ্ছে যে তুর্কি, যারা জাতিতে তুর্কি অভিজাত গোষ্ঠী ছিল, ঠিক আছে, তো উচ্চ বংশীয় তুর্কি ছাড়া কেউ সুলতান হতে পারেন না, এটা তারা মনে করতো, ঠিক আছে। তুর্কি অভিজাত গোষ্ঠী মনে করতো যে তাদের ছাড়া, বা জাতিতে যারা তুর্কি তাদের ছাড়া কেউ সুলতান হওয়ার জন্য যোগ্য নয়, ঠিক আছে। তো খলজিরা তুর্কি হলেও তারা ছিলেন কি তথাকথিত নিম্নবংশীয়, তারাও তুর্কি ছিল কিন্তু তাদেরকে নিম্নবংশীয় বলে হচ্ছে যে গণ্য করা হতো, ঠিক আছে। তো জালালউদ্দিনের ক্ষমতা দখল প্রমাণ করে দিল যে সিংহাসন কোনো বিশেষ বংশের ব্যক্তিগত সম্পত্তি নয়, ঠিক আছে। তো তারা মান্য করতো কি তুর্কিরা সুলতান হওয়ার যোগ্য নয়, ঠিক আছে। তো জালালউদ্দিন ফিরোজ খলজি এই যে তথাকথিত ধারণা তা একেবারে কি করে দেয়, পরিবর্তন করে দেয়, ঠিক আছে। যে সিংহাসন বংশ পরম্পরা নয়, বরং সিংহাসনের যে হচ্ছে যে অধিকার বা হচ্ছে যে যোগ্য,
সিংহাসন তারই, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে মেধা ও যোগ্যতার জয়। এক্ষেত্রে বলা হয়েছে যে খলজি বিপ্লবের ফলে সুলতানি প্রশাসনের আমূল পরিবর্তন আসে। জন্মগত অভিজাতদের বদলে যোগ্যতা, দক্ষতা এবং কি বীরত্ব পদ পাওয়ার প্রধান শর্ত হয়ে দাঁড়ায়। সাধারণ বংশের মানুষ এবং ভারতীয় মুসলমানরা প্রথমবারের মতো উচ্চ পদে আসীন হওয়ার কি পায়, সুযোগ পায়। তো এতদিন ধরে কেবলমাত্র তুর্কিরাই রাজা হতো, কিন্তু এই সময়কালের পর থেকে অতুর্কিরা বা বলা যায় যে যোগ্য এবং কি দক্ষ সম্পন্ন ব্যক্তিরা সুলতান হওয়ার কি হয়, অধিকার পায়, ঠিক আছে। তো এটাও একটা পরিবর্তন। তারপরে তৃতীয় নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে যে খলজি বিপ্লবের পরে দিল্লির শাসন কেবল উত্তর ভারতে সীমাবদ্ধ থাকেনি। এই বিপ্লবের হাত ধরে সুলতানি শক্তি বিন্ধ্য পর্বত পার হয়ে সুদূর দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়ে। এটি সুলতানি সাম্রাজ্যকে একটি সর্বভারতীয় রূপ দেয়। তো এই খলজি বিপ্লবকে খলজি বিপ্লব বলার আরেক কারণ হলো যে কেবলমাত্র খলজি বংশের শাসনকালে, বিশেষত আলাউদ্দিন খলজির শাসনকালে, যে জালালউদ্দিন খলজির পরবর্তী যে শাসক ছিলেন আলাউদ্দিন খলজি, তার সময়কালে খলজি বংশ কি হয়েছিল, সুদূর উত্তর ভারত থেকে একেবারে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছিল। যার জন্য এই এই যে ঘটনা, এই ঘটনাকে বিপ্লব বলা যুক্তিযুক্ত, ঠিক আছে। যে এই বংশে কি করেছিল, দিল্লি সুলতানি সাম্রাজ্যকে সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেছিল, ঠিক আছে। তারপরে দেখো চতুর্থতম বলা হয়েছে যে জনকল্যাণমূলক রাজতন্ত্রের সূচনা। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে জালালউদ্দিন খলজি বিশ্বাস করতেন যে রাজতন্ত্র চলা উচিত প্রজাদের ইচ্ছা ও ভালোবাসার উপর ভিত্তি করে, কেবল তলোয়ারের জোরে নয়, ঠিক আছে। তো শাসন কিছুটা উদারতা এবং সাধারণ মানুষের স্বার্থ দেখার প্রবণতা এই বিপ্লবের মাধ্যমেই শুরু হয়েছিল। বা বলা যায় যে এর পূর্ববর্তী যুগে কেবলমাত্র শাসক যেভাবে শাসন কার্য পরিচালনা করতেন সেভাবেই হতো, কিন্তু এই খলজি বংশের থেকে কি শুরু হয়, প্রজাদের কথাও একটু ভাবনা চিন্তা বা প্রজাদের কল্যাণমূলক কিছু কার্যকর্ম করা হয়, ঠিক আছে। যার জন্য কি বলা হয়, এই খলজি বিপ্লব বলা হয় এই ঘটনাকে, ঠিক আছে। তো আমরা কি কি আলোচনা করলাম আজকে, আমরা আলোচনা করলাম যে খলজি বিপ্লব কাকে বলে, জালালউদ্দিন খলজি কিভাবে ক্ষমতায় উত্তীর্ণ হলেন, ঠিক আছে। এছাড়া কেন বলা হয় এই ঘটনাকে খলজি বিপ্লব কেন বলা হয়। তো এখানে আমরা 4টা কারণ নিয়ে আলোচনা করলাম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।